আনফর্চুনেটলি সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে বিএনপিপন্থী কর্মকর্তারা নিজেরা। ক্রসফায়ার আরম্ভ হয়েছিল বিগত বিএনপি জামাত সরকারের আমলে। আওয়ামী লীগের এত বড় একজন নেতার মেয়ের জামাই, সেক্ষেত্রেও কিন্তু অ্যারেস্ট শুধু না মৃত্যুদণ্ড থামাতে পারেনি। ফাইনালি যে বিলটা সম্পর্কে বলবো সেটা হলো র্যাব সংক্রান্ত বিল। এটাকে আমি ফ্র্যাঙ্কলি র্যাব সংক্রান্ত বিল বলতে নারাজ, এবং নতুন যে নাম দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এটা বলতে আমি আরো নারাজ। এটাকে আকিকা বিল বলাটাই বেস্ট, বিকজ এটা ছাড়া আর কিছু এখানে হয় নাই, জাস্ট র্যাবের নামটা পরিবর্তন করা হয়েছে। এখানে যে কাজটা করেছে সেটা হলো, এবং আমি মনে করি নাম পরিবর্তন করাটা কোনো ধরনের মানে এটা কোনো নর্মাল জিনিস না, এটা আসলে যথেষ্ট সুচিন্তিত একটা কাজ। কারণ র্যাবের বিরুদ্ধে আপনারা জানেন স্যাংশন আছে, এই স্যাংশনের কারণেই কিন্তু র্যাবের ক্রাইমের প্রকোপ কমেছিল। যখন আপনি নাম পরিবর্তন করে দিবেন, ভেরি লাইকলি আপনার স্যাংশন বাস্টিং মুভ, এটা স্যাংশনটা মুভ করবে। স্যাংশনটা যখন থাকবে না এই নতুন র্যাবের উপরে, তখন সেই ক্রাইমের প্রকোপটা ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং সম্ভাবনার কারণ আছে। কারণ একই সাথে যে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন ছিল, বা যেটা আমরা গুম কমিশন থেকে লিখিতভাবে বলেছিলাম কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, সেগুলো আনা হয়নি। ইনফ্যাক্ট তার এই নতুন বাহিনীটার ক্ষমতা বাড়ানো হয়েছে এবং একই সাথে জবাবদিহিতার সুযোগ কমানো হয়েছে। একটা উদাহরণ দিই, ওখানে বলা হয়েছে যে গ্রিভেন্স রিড্রেসের একটা মেকানিজম থাকবে, অর্থাৎ একটা 5 সদস্যের একটা কমিটি থাকবে। সেই কমিটির কাছে যদি কোনো র্যাব, অর্থাৎ এই আকিকাকৃত র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সেই কমিটিটা একটা ইনভেস্টিগেট করবে। সমস্যা হলো এই 5 সদস্য কারা কারা। হ্যাঁ, প্রথমত এটা চেয়ার করবে একজন র্যাবেরই, দুঃখিত, নতুন বাহিনীর এডিজি। ঠিক আছে, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো গিয়ে দুজন থাকবে হলো সিনিয়র সরকারি আমলা, আর তার মধ্যে একজন হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইটসেলফ। চতুর্থ হলো সরকার মনোনীত কোনো মানবাধিকার কর্মী, এবং পঞ্চম হলো একজন জার্নালিস্ট। আপনি বলেন যে এখানে যে 5 কমিটির মধ্যে 4 জনের মধ্যে 3 জন, 5 কমিটির মধ্যে 3 জন হলো সরকারের ডিরেক্ট কর্মকর্তা, এবং একজন হলো গিয়ে সরকার মনোনীত একজন জার্নালিস্ট, এবং এবং একদম সর্বশেষে একজন জার্নালিস্টকে ঢোকানো হচ্ছে। এ ধরনের 4 out of 5 যখন সরকারের কন্ট্রোলে থাকে, তখন সেটা কিভাবে স্বাধীন তদন্ত, তাও আবার এরকমের শক্তিশালী বাহিনী যেখানে সামরিক সদস্যরা এবং সামরিক বাহিনীর সদস্যরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা ক্রাইমকে অভিযোগে ইনভেস্টিগেশন করবে, এটা 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 সম্ভব না, এটা কখনো ঘটে না। ইনফ্যাক্ট কেন করে না, কারণ হলে প্রত্যেকটাতে অপরাধের সংজ্ঞা কিন্তু সেম রয়ে যাচ্ছে। অর্থাৎ গুম কি, এটা কিন্তু কোনো চেঞ্জ আসছে না। গুম হলো দেন সংজ্ঞাটা দেওয়া আছে, কোথাও কিন্তু বলা নাই গুম হলো এইটা আনলেস ইট ইজ ডান XYZ কারণে। অর্থাৎ কোনো ধরনের কিন্তু সংজ্ঞাতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিসে পরিবর্তন আনা হচ্ছে? জাস্ট বলা হচ্ছে তুমি স্বাধীনভাবে তদন্ত করতে পারবে না, কতদিন করতে পারবে না। এখানে অভিযোগ, এখানেই ওদের সমস্যাটা আমি দেখাই। এবং সবচেয়ে যে টেকসই সমস্যা আমি দেখাতে পারবো, সবচেয়ে লজিক্যাল সমস্যা দেখাতে পারবো ক্রসফায়ারে। সরকার বদলালে একটা তদন্ত হয়, তার সবচেয়ে ভালো উদাহরণ ক্রসফায়ার। কেন? কারণ ক্রসফায়ার আরম্ভ হয়েছিল বিগত বিএনপি জামাত সরকারের আমলে। তারপর থেকে প্রায় আনুমানিক 20 বছর ধরে ক্রসফায়ার হচ্ছে, এবং এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছিল। ক্রসফায়ারের পরে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়, এটা একটা হালালিফিকেশন প্রসেস আছে। এসেনশিয়ালি 20 বছর ধরে অফিসারদেরকে রিঅ্যাসিওর করা হয়েছে যে আপনি যদি ক্রসফায়ার করেন, এটার কোনো আইনি কোনো প্রতিকার এখানে থাকবে না, আপনাকে ইউ আর ওকে, ইউল বি লেট গো, তাই না? এটাই তো অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। অ্যাসুরেন্সটা এখন ভেঙেছে। রিসেন্টলি আপনারা দেখবেন কাউন্সিলর একরাম মার্ডারের জন্য ফার্স্ট একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি একজন অফিসার লেভেলের কর্মকর্তা। তাহলে আমরা দেখছি যে 20 বছর ধরেও যদি কোনো সরকার, ইনফ্যাক্ট সেম সরকার, মানে পার্টিটা একই, সেম পার্টি যদি অ্যাসুরেন্স দেয় যে ক্রসফায়ারের জন্য আমরা তোমাদেরকে ধরবো না, আলটিমেটলি অ্যাসুরেন্সটা এসে কোথাও একটা ভাঙে। সো একটা হলো সরকার বদল। এখন ওনারা বলতে পারে না মাঝখানে একটা বিপ্লব হয়েছে, বিপ্লব হতে তো অনেক সময় লাগে, সো এই কারণে এটা আসলে আরেকবার হবে না, বিপ্লবের কারণে এটা হয়েছে। বিপ্লব আরেকবার যেহেতু অনেক দূরে আছে, তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখানে আমি একটা উদাহরণ দেখাবো যে সরকার না বদলালেও হয়, এবং এটার উদাহরণ হলো নারায়ণগঞ্জ 7 খুন মার্ডারটার ক্ষেত্রে। নারায়ণগঞ্জ 7 খুন মার্ডারের যে 3 জন অফিসার অভিযুক্ত, আমি জেলে যে ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম, আমি দেখেছিলাম যে ওখানে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, যে কারণে 7 খুনের এতগুলো এভিডেন্স বাইরে চলে এসেছিল, সেটা আসলে যে কোনো জায়গায় রেপ্লিকেবল, সরকার পরিবর্তন হওয়ার কোনো প্রয়োজন নাই। এবং সেক্ষেত্রে দেখেন তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারেক সায়েদ ছিল আওয়ামী লীগের এত বড় একজন নেতার মেয়ের জামাই, সেক্ষেত্রেও কিন্তু অ্যারেস্ট শুধু না মৃত্যুদণ্ড থামাতে পারেনি। তাহলে আপনি খেয়াল করেন সরকার যে অ্যাসুরেন্স দিচ্ছে বাহিনীদেরকে যে তোমরা কাজটা করো, তদন্ত করবো না, এই অ্যাসুরেন্সটা প্রচন্ড সাময়িক, এবং এই অ্যাসুরেন্সটা যেই পার্টি করে তারা নিজেরাই অনেক সময় রাখতে পারে না। সেটার উদাহরণ হলো নারায়ণগঞ্জ 7 খুন। এবং রুলিং পার্টি যদি পরিবর্তন হয়, পরে এসে আবার একই পার্টি একই মানে অপরাধে সাজা দেওয়ার চেষ্টা করতে পারে, যেটা এই মুহূর্তে ক্রসফায়ারের জন্য অ্যারেস্টগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কর্মকর্তাদেরকে, অফিসারদেরকে, বাহিনীর অফিসারদেরকে যে সাময়িক অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে ক্রাইমটা করার জন্য, এই অ্যাসুরেন্সটা অ্যাট ইটস বেস অ্যাবসোলুট ননসেন্স। এইটা আসলে কাজ করবে না। ওনাদেরকে
যে কোনো সরকার চাইলেই ধরতে পারবে। ওনারা নিজেদের ক্যারিয়ারে একটা ঝুঁকি সৃষ্টি করছে, যে ঝুঁকিটা ওনাদেরকে জেলের মধ্যে, জেল বা তারও বেশি সাজার দিকে নিয়ে যেতে পারে। তৃতীয় যে জিনিসটা অনেক সময় বলা হয় সেটা হলো যে আচ্ছা ঠিক আছে, বিপ্লবও প্রয়োজন নাই, বিপ্লব না হওয়ার প্রয়োজনে কিছু নাই, এভিডেন্স ডিস্ট্রয়েড হয়ে যাবে। অনেকদিন পরে এগুলো তদন্ত করলে আসলে এভিডেন্স পাওয়া যায় না, এটা বলতে পারে, কিন্তু এটা আসলে সত্যি না। আমি তার একটা উদাহরণ দিই। আমরা একটা কেসের তদন্ত করেছিলাম যেখানে আমাদের কাছে কিছু ছিল না, আমাদের কাছে শুধু ছিল একজন অফিসার বলছিল যে অমুক বছরে এক রাতে আমাকে নিয়ে যাওয়া হয়, আমরা গাড়িতে করে চলছিলাম, গাড়ি যতবার থেমেছে একজন মানুষকে মেরে ফেলা হয়। আচ্ছা কোন বছর, বছরটা বলতে পারছে, কোন তারিখ, কোন দিন, কাকে মারা হয়, কিছু বলতে পারছে না, কারণ এত বছর পর, ইট ওয়াজ লাইক 12 বছর বা 13 বছর পর, ওনার কিছু মনে ছিল না। তখন আমরা ওই প্রশ্নগুলো করি, সাধারণত আমরা এইসব কেস সমাধান করার জন্য যেটা করি যে ক্যান ইউ, আপনারা কি, আপনার সেই সময় আর কিছু ঘটে কিনা, কোনো আপনার কারো বাচ্চা হয়েছিল বা কোনো বিয়ে হয়েছিল বা সামথিং এনিথিং, যেটা আমরা একটা দিয়ে ডেটের কাছে যেতে পারবো। উনি তখন বলেন যে পরের দিন ওনার ব্যাটালিয়ন থেকে একজন অফিসার পোস্টেড আউট হয়। তখন আমরা ওই পোস্টিং অর্ডারটা বের করি, পোস্টিং অর্ডার বের করার সাথে সাথে আমরা একটা তারিখ পেয়ে যাই, অর্থাৎ তার আগের রাতে এই খুনগুলো হয়েছিল। তখন ওই রুটে নেক্সট 7 দিনে পত্রিকায় কয়টা লাশ পাওয়া গেছিল যাদের টেল বুলেট উন্ডস টু দ্য হেড অর হার্ট ছিল, আমরা খুঁজে বের করি। লাশগুলো খুঁজে বের করার পরে সেটার সাথে করেসপন্ডিং ইউডি মামলাগুলো খুঁজে বের করার কোনো কঠিন জিনিস ছিল না। আইসিটি আমাদেরকে এখানে যথেষ্ট সহযোগিতা করেছিল। অ্যাট উইচ পয়েন্ট আমাদের কাছে কি এসে গেল, আমাদের কাছে সাক্ষী এসে গেল, লাশগুলো এসে গেল। খুনি বের করার কোনো ব্যাপারই না, সাক্ষী বলে দিচ্ছে কে খুনি। মামলাগুলো এখন ট্রাইড হচ্ছে। অর্থাৎ যদি আপনি এভিডেন্স ডিস্ট্রয় করতে চান, 12 বছর আগে ক্রাইমের এক রাতে কি ঘটেছিল, নাম জানি না কাকে খুন করা হয়েছে, করতে চান, এটা করা যায় না। পুরো এতগুলো টিমে এতগুলো মেম্বার যায়, সবাই মিলে সারা জীবন মুখ বন্ধ রাখবে, এরকম কোনো অ্যাসিওরেন্স নাই। অর্থাৎ সরকার বাহিনীদেরকে যে অ্যাসিওরেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি 20 বছরের অভিজ্ঞতা, তাদের নিজেদের অভিজ্ঞতা দেখিয়ে বলছি, এই অ্যাসিওরেন্সটা বৃথা, এটা কাজ করবে না। এক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকিতে কারা পড়বেন? আনফর্চুনেটলি সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বেন বিএনপিপন্থী কর্মকর্তারা নিজেরা। কেন? কারণ তাদের সরকারে যেহেতু তাদের পার্টি আছেন, স্বাভাবিকভাবে তারা যেভাবে এই জিনিসগুলো কাজ করে, তারাই সামনে এগিয়ে আসতে চাইবেন, তারাই আস্থাভাজন কর্মকর্তা হওয়ার চেষ্টা করবেন। দেয়ারফর এই সরকার বলে কিছু হবে না, আমি বুঝতে পারছি, কিন্তু সামনে যে কোনো সরকার আসলে এই কেসগুলো বের করতে পারবে। এখন আওয়ামীপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে বের করা হচ্ছে, এক্স্যাক্টলি একই জিনিসটা সামনে রিপিটেড হবে। অর্থাৎ এই আইনগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলছে বিএনপিপন্থী কর্মকর্তাদের।